স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো যদি দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, দ্বিতীয় মেট্রো রেল করবে সরকার, ব্যয় নিয়ে প্রশ্ন। লেবাননে যতদিন যুদ্ধবিরতি, হরমুজ ততদিন খোলা, বলছে ইরান। শিশুকে শ্বাসরোধে হত্যা, পিটুনিতে অভিযুক্তের বাবা ও চাচার মৃত্যু। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন, তেল না পাওয়ায় চালকদের ক্ষোভ, কেন এত দীর্ঘ লাইন, এত ভোগান্তি, তাদের প্রশ্ন। হরমুজ খুলে দিল ইরান, লেবাননে যুদ্ধবিরতি, ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে আশাবাদ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, পুরো অঞ্চলে যুদ্ধের সমাপ্তি চায় ইরান, ট্রাম্প চান দ্রুত চুক্তি, উন্মুক্ত হলো হরমুজ প্রণালী, পবিত্র হজ ফ্লাইট শুরু। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, টিকার অব্যবস্থাপনায় 11 রোগের বিস্তার, পল্লবীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, রাতভর লাইনে থেকেও তেল মিলছে না, হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা তেহরানের। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জ্বালানি সহ 3 সংকট নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, স্পষ্ট করতে হবে প্রকৃত চিত্র, হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 3 মাসে 14% বেড়েছে হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, তেল নিতে দীর্ঘ লাইন, কর্মঘণ্টার অপচয়, পাম্প এলাকায় তীব্র যানজট, হরমুজ খুলল ইরান, হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, এত তেল যাচ্ছে কোথায়, নাটোরে তেল দিতে দেরি হওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর, কোথাও কোথাও 10 ঘন্টা থাকে না বিদ্যুৎ, হজ ফ্লাইট শুরু। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 17 ভাইয়ের আশীর্বাদ নিয়ে 16 গ্যাংয়ের নির্ভয়ে সন্ত্রাস, মোহাম্মদপুরের যে আতঙ্কের নাম কিশোর গ্যাং, এ নিয়ে কালবেলার একটি বিশেষ প্রতিবেদন। স্বল্প সময়ে বড় পদক্ষেপ বিএনপি সরকারের, বিএনপির 2 মাসের সাফল্য এবং চ্যালেঞ্জ নিয়ে দৈনিক কালবেলার প্রতিবেদন। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, বেহাল দশায় স্বাস্থ্য খাত, হামের ভয়াবহতার পর এবার ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বাণিজ্য সচিবের মৃত্যু, বিএনপির ভুল রাজনীতি, রাজপথে জামাতের শক্তির উৎস। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, খরচের চাপে মানুষ, হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত, নতুন বোঝা জ্বালানি সংকট, হরমুজ প্রণালী খুলে দিল ইরান। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, তেলে সুখবর মিলবে কবে, প্রশ্ন। লাইন শুধু দীর্ঘই হচ্ছে, রাশিয়া থেকে তেল আমদানির তথ্য সঠিক নয়, শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলল ইরান, ভারত শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, বিএনপির কিছু উদ্যোগ প্রশংসিত, সমানতালে চলছে সমালোচনা, সরকারের 2 মাসে প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ, প্রথম দিনে হজে যাচ্ছেন 5,500 হজযাত্রী, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, ওয়ান টিচার ওয়ান ট্যাব, দক্ষতার ঘাটতি শিক্ষকদের বড় চ্যালেঞ্জ হতে পারে বাস্তবায়ন, এবং 20 মাসে মাজারে হামলা 67 বার, মবের মধ্যে সবসময় থাকে একটি প্রশিক্ষিত দল। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, স্টেট অফ হরমুজ নাও ওপেন, IMF ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসিওর ঢাকা অফ ফান্ডস টু অ্যাবজর্ব ওয়ার শকস। দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম, অ্যান্টিগ্রাফট ওয়ার্ক ইন লিম্বো অ্যাজ নো অ্যান্টি করাপশন কমিশন ইন প্লেস, ইরান ওপেন্স হরমুজ, লেবানন ট্রুজ বিগিনস। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, ফিনান্সিয়াল স্ট্রেন কিপস ঢাকা লকড ইন IMF পারলেস। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। বলছিলাম যে লেবাননে যতদিন যুদ্ধবিরতি, হরমুজ ততদিন খোলা থাকবে ইরান, মানে সব মিলিয়ে কি আপাতত মধ্যপ্রাচ্যে একটা স্বস্তির সুবাতাস বইছে কিনা, এবং এটা আসলে কতটা টেকসই হবে? আপনি টেকসইয়ের কথা বলছেন, এটাই হচ্ছে আসল এজেন্ডা। হরমুজ প্রণালী খুলছে, কিন্তু সেটা হচ্ছে আপাতত, মানে 10 দিন লেবাননের যুদ্ধবিরতি হবে, ওই 10 দিনের জন্য। এবং যদি যুদ্ধবিরতি পুরোপুরি মানা হয়, যুদ্ধবিরতি মানা হয়, কিন্তু মানা হবে কিনা সেটা নিয়ে এর মধ্যে অনেক সংশয় তৈরি হয়ে গেছে। প্রধানত ইসরায়েল বলছে যে তাদের ইচ্ছামতো আক্রমণের অধিকার থাকতে হবে। যদি আপনি ইচ্ছামতো আক্রমণের অধিকারই সংরক্ষণ করেন, তাহলে তার যুদ্ধবিরতি হলো না। যে কোনো সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করবে, তখন যুদ্ধবিরতি ভেঙে যাবে। আরেকটা বড় বিষয় হচ্ছে কি, লেবাননের যুদ্ধবিরতিটাকে ঠিক ইরানের সাথে যে নেগোসিয়েশন, এটার পার্ট না করে এটাকে সেপারেট ইস্যু তৈরি করা হয়েছে, এবং সেই ইস্যুতে দেখা যাচ্ছে লেবাননের সরকার এবং ইসরায়েলের মধ্যে আলোচনা হচ্ছে আমেরিকান মধ্যস্থতায়, কিন্তু এখানে পার্টি তো হচ্ছে হিজবুল্লাহ। কারণ প্রতিরোধের যে মূল সংগঠন এটা হিজবুল্লাহর সাথে যদি কমিউনিকেশন না করে কোনো ধরনের সমঝোতা অথবা নিষ্পত্তি করার চেষ্টা করা হয়, সেটা কিন্তু আসলে ভাইবল হবে না। আরেকটা বড় বিষয় হচ্ছে কি, ইসরায়েলের এখন যে নেতৃত্ব, নেতানিয়াহু প্রধানমন্ত্রী,
ওনার সামনে রাজনৈতিক স্বার্থটা যেন বড়। যেমন অনন্তকালের উনি যতদিন ক্ষমতা থাকবেন ততদিনই যেন যুদ্ধের প্রয়োজন আছে। প্রথমে যুদ্ধ শুরু হলো আপনার গাজার পরে আবার লেবাননের পরে ইরানে, গত বছর ইরানের পরে আবার লেবাননে, আবার ইরানে, এই যে ধারাবাহিকভাবে একটার পর একটা কিন্তু যুদ্ধ চলতেই আছে। মানে যুদ্ধটা থাকলেই নেতানিয়াহুর যে রাজনৈতিক সুবিধা, এবং একই সাথে ওনার যে একটা কৌশলগত দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে কি ইসরায়েলের প্রভাবটা পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত করে দেয়া, যাতে করে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে আমেরিকার যে প্রভাবটা আছে সেটা যাতে রিপ্লেসমেন্ট হয় ইসরায়েলের মাধ্যমে। আর সেটা যুদ্ধ ছাড়া তো তাদের যে কৌশল, যুদ্ধ ছাড়া এটা সম্ভব না। এবং তারা ইরানে প্রথম দিন যে অ্যাটাক করলো, অ্যাটাকের মাধ্যমে পলিটিক্যাল লিডারশিপ থেকে শুরু করে ধর্মীয় লিডারশিপ এবং সামরিক লিডারশিপ একসাথে কিন্তু হত্যা করা হয়েছে। হত্যা করাটা সহজ, কিন্তু হত্যার মাধ্যমে টেকসই যে স্থিতিশীলতা এবং শান্তির কথা আপনি বললেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে হরমুজ প্রণালী চালুটাকে আমেরিকার এখনকার ট্রাম্প প্রশাসন প্রধান একটা সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু এখানে যে আলোচনার মূল বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে এখনো নিষ্পত্তি হয়েছে বলে মনে হচ্ছে না। ট্রাম্প এক ধরনের কথা বলছেন, ইরানের যারা আলোচক আছেন যেমন স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য কিন্তু ভিন্ন। ফলে এই দূরত্বটা যদি এক জায়গায় না আসে এবং বৈশ্বিক শক্তিগুলো যদি শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি হবে না। এখন যে যুদ্ধবিরতি এটা একটা সাময়িক যুদ্ধবিরতি হবে, টেকসই হবে না। জি, আমরা জানি যে ইরানের বা মধ্যপ্রাচ্য সংকটের পর থেকে ভয়াবহ প্রভাব আমরা আমাদের দেশে দেখেছি। সার্বিক অর্থনীতি তো আছেই, দ্রব্যমূল্য, কিন্তু জ্বালানি খাতটা সবচেয়ে বেশি ভুগছে। আজকে একটি পত্রিকায় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছিলেন যে জ্বালানি পরিস্থিতির আসল চিত্রটা স্পষ্ট করার দরকার। কেন বলছি, গতকালকে আমরা জানি যে বিদ্যুৎ জ্বালানি খনি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন যে ইতিহাসে সর্বোচ্চ পরিশোধিত তেলের মজুদ, কিন্তু পেট্রোল পাম্পের লম্বা লাইন তো তা বলছে না। তাহলে ভোগান্তি কেন? আসলে মন্ত্রী যেটা বলেছেন সেটাও ঠিক, আর ভোগান্তি যেটা এটাও বাস্তব। এখন মাঝখানে ফাঁকটা কোন জায়গায়, এটা হচ্ছে একটা দেখার ব্যাপার। প্রথম কথা হচ্ছে কি, এই সরকার মাত্র 2 মাস আগে আসলো, সরকার জ্বালানি তেলের দাম বাড়াইতে চাচ্ছে না। কেন বাড়াতে চাচ্ছে না? যদি বাড়ায় তাহলে প্রত্যেকটা জীবন ধারণের সব জায়গায় প্রভাব পড়বে। এবং সরকারের যাত্রার শুরুতে যদি এ ধরনের একটা মূল্যস্ফীতির প্রবল প্রভাব পড়ে, এটা সরকারের উপরেই তার যে গ্রহণযোগ্যতা এর উপর একটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। এই জন্য সরকার চাচ্ছে জ্বালানি তেলের দামটা এখন না বাড়াইতে। এই যে কতদিন আসলে না বাড়িয়ে থাকতে পারবে, প্রতিমন্ত্রী যেটা বললেন আর কি, মজুদ আছে, মজুদটা কিভাবে থাকছে, এর কারণটা হচ্ছে কি ফুয়েলের যে ফ্লোটা, মানে ইন্টারন্যাশনাল যে ফ্লোটা আছে, এটা মোটামুটিভাবে ধরে রাখা হয়েছে, কিন্তু এটা যে বিতরণটা এটা কন্ট্রোল করা হচ্ছে। যেমন আপনি ঢাকা শহরে যদি যান, অর্ধেক পেট্রোল পাম্পে আসলে তেল নাই, তার মানে সাপ্লাই আপনার নেই। তারাও কিন্তু বলে আগে যা সাপ্লাই দিত তার চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে। আপনি কথা যদি বলেন তাহলে বোঝা যাবে বাস্তব অবস্থাটা কি। এখন কেন সরকার এটা করছে? সরকার এটা এই কারণেই করছে, যদি এখন অবাধ ফ্লো ওপেন করে দেয় এবং জ্বালানি তেলের দামটা যদি নর্মাল যা ব্যবহার হয় তার চেয়ে আরও যদি বেশি ব্যবহার হয়, তাহলে এখানে ভর্তুকিটা কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। এটা বাজেটের পক্ষে সংকলন করা সম্ভব না। এজন্য সরকার তার মজুদ কিন্তু টিকে রাখছে। এই যে 1 মাসের কথা যেটা বলা হচ্ছে, এটা মজুদ কিন্তু আছে, কিন্তু এটা বিতরণটা কন্ট্রোল করা হচ্ছে, রেশনিং করা হচ্ছে। এই রেশনিং করার কারণে কিন্তু আজকে যে হাহাকার আপনি যেটা বলছেন, 9 ঘন্টা 10 ঘন্টা ধরে পেট্রোল পাম্পে লাইন দিয়ে নিতে হচ্ছে, এই কারণেই। এই যে কথাটি বলছিলাম যে যুগান্তর মানে প্রতিবেদন করেছে, জ্বালানি সহ 3 সংকট নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ প্রকৃত চিত্রটা স্পষ্ট করে। আসলে তো স্পষ্ট করা দরকার। মানুষের মধ্যে কিন্তু এই ধরনের একটি বক্তব্য আছে যে তেল আছে তা আমি পাচ্ছি না কেন। স্বাভাবিক একটা প্রশ্ন। আসলে তেল আছে, কিন্তু তেল তো মাঠে নেই, পেট্রোল পাম্পে নেই। কেন নেই সেটা তো বললামই, যেহেতু ভর্তুকি দেওয়ার বাজেটের পক্ষে সম্ভব না। অন্যদিকে যদি দাম বৃদ্ধি করতে হয়, সেটার প্রভাব কিন্তু আবার সরকারের ক্রেডিবিলিটি বলি অথবা জনভোগান্তি বাড়বে, এই জন্য হচ্ছে না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, এটা খুব গভীর একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র কৌশলটা কি হবে। এখন আমরা যদি সরকার ইরানের পক্ষে যদি কোনো কর্মকৌশল নাই, পররাষ্ট্রনীতি নাই, তাহলে আন্তর্জাতিক যে পরাশক্তি আমেরিকার একটা কিন্তু ক্ষোভের মধ্যে পড়ে যেতে পারে। আবার যদি পুরোপুরি আমেরিকার কথা অনুযায়ী চলে, তাহলে মুসলিম বিশ্বের বিষয় আছে, চায়নার বিষয় আছে, রাশিয়া আছে। এরবারে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে দেশের মানুষের জনমতটা কিন্তু কিরকম সেটা দেখতে হবে। ফলে এসবের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হচ্ছে।
এরপরও আমি মনে করি যে মাঝে মধ্যে আসলে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গেছে। যেমন প্রথম যখন ইরানে অ্যাটাক করা হয় 266 জনের মতো ছাত্রী মারা গেছে, কিন্তু ওই সময় যে বিবৃতিটা একতরফা বিবৃতি, মানে তার কাউন্টার যে এটাকে নিন্দা করা হয়েছে, এটা করা হয়নি। আসলে এগুলোর জন্য কিন্তু পররাষ্ট্র কৌশলের বড় রকমের কোনো বিচ্যুতির দরকার নেই, এটা হচ্ছে সাধারণ কমন সেন্সের একটা ব্যাপার। এই জিনিসগুলো যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখতো, তাহলে আজকে যে আমাদের জাহাজ আটকে দেওয়ার বিষয় যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হয়তো হতো না। জি, একটু স্বাস্থ্য খাতের দিকে দৃষ্টি দিতে চাই। বলছিলাম একটি জাতীয় দৈনিকের শিরোনাম আছে, বেহাল দশায় স্বাস্থ্য খাত। কেন বলছি? হামে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে, এই জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবি জানানো হচ্ছে। যে সমকাল একটি প্রতিবেদন করেছে আজকে, টিকার অব্যবস্থাপনায় 11 রোগের বিস্তার, এবং বলছিলাম যে ম্যালেরিয়া আমাদের বাণিজ্য সচিবের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য খাতে আসলে দশাটা কি? স্বাস্থ্য খাতের বিষয়টা এটা কিন্তু হঠাৎ করে ঠিক হয় না। যেমন টিকা কখন আনা হবে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে রাতারাতি 2 মাসের সাবজেক্ট না, 2 মাসের সাবজেক্ট না, আবার একই সাথে 2 বছরের বিষয় না, এটা একটা ধারাবাহিকতা থাকে আর কি। স্বাস্থ্য খাতের গভীর বিষয়গুলো যদি অনুসন্ধান করা হয় তাহলে হয়তো পরিষ্কার হতো। এখন হয় কি, অনেক সময় একটা সরকার আসার পরে আগের সরকারের উপর দায় দেয়, কিন্তু আগের সরকার তার আগের সরকারের উপর দায় দেয়। আসলে রিয়েলিটি কোনটা সেটা কিন্তু আমাদের দেখার ব্যাপার আছে। যেমন গত অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য যে ব্যবস্থাপনাটা, ওই সময় কিন্তু আমরা বড় ধরনের বিচ্যুতি অতটা দেখতে পাইনি। তো আর এই সরকার যেটা এই 2 মাসের মধ্যে যেটা দেখছি, এর মধ্যেও কিন্তু আমরা বড় কিছু দেখতে পাচ্ছি না। তবে হাম এবং অন্যান্য টিকার যে সাবজেক্টটা, এটা কিন্তু গভীরভাবে তদন্ত করা দরকার, কেন হলো এবং কারা দায়ী। এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার দায়ী হয়, সেটা মানুষের জানার অধিকার আছে। আর যদি ফেসিবাদী সরকার দায়ী হয়ে থাকে, সেটাও কিন্তু জানার অধিকার আছে। কিন্তু আমরা পত্রপত্রিকায় অনেকটা হালকাভাবে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো তুলে নিয়ে আসি, এই সরকারকে দায় দিচ্ছি, আগের সরকারকে দিচ্ছি, কিন্তু রিয়েলিটি কি সেটা কিন্তু দেখা দরকার। জি, একটু দৃষ্টি দিতে চাই। আর আপনি যেটা এর কথা বললেন, বাণিজ্য সচিবের কথা বললেন, বাণিজ্য সচিব যে ম্যালেরিয়ায় মারা গেছে, আমার যতদূর জানা আছে উনি কিন্তু দেশের বাইরে সফরে গিয়েছিলেন, সম্ভবত কলম্বিয়া অথবা এ ধরনের কোনো একটা জায়গায়, যেখানে আসলে এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আছে। আমার ধারণা হয়তো ওখানে কোনো কিছু হয়ে থাকতে পারে। তবে একটা সতর্ক থাকার ব্যাপার, যেসব ম্যালেরিয়া প্রবণ অথবা অন্য কোনো রোগের প্রবণ এরিয়াতে যদি নীতি নির্ধারকরা সফরে যান, তার আগে কিন্তু প্রতিকারমূলক কিছু ব্যবস্থা নিতে হয়। সেটা উনি নিয়েছিলেন কেন জানি না। সেই জায়গায় বলা হচ্ছে যেখানে একজন সচিব মহোদয়ের এই মানে স্বাস্থ্যের বিষয়টা এইভাবে নজরদারির ঘাটতি, সেই জায়গায় সাধারণ মানুষ আসলে কতটা। জি, এটা কিন্তু যথাযথভাবেই বলা হয়েছে যে আসলে সকল ক্ষেত্রে এটা একটা কেয়ারফুল থাকা দরকার। বিশেষ করে যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এটা অনেক সময় আমাদের নীতি নির্ধারক পর্যায়ের মানুষরা কিন্তু অসচেতন। এবং আমরা জানি বিদেশ ভ্রমণের আগে এবং পরে 2 বারই স্বাস্থ্য পরীক্ষার একটি বিষয় কিন্তু থাকে। এগুলো তো আসলে আমরা ঠিক মতো মানি না। এগুলো সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে বাধ্যতামূলক থাকে, কিন্তু কলম্বিয়ার মতো রাষ্ট্র হয়তো এটা ওইরকম কোনো কিছু ছিল না মনে হয়। জি, আমরা জানি যে আজকে সবগুলো পত্রিকাতে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে যে মানিকগঞ্জে একটি শিশুকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে, পিটুনি। আমি বিষয়টাকে এইভাবে আনতে চাই, এই যে গণপিটুনির এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার যে একটা প্রবণতা আমরা অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ দেখেছি, এখনও কি আমরা এখান থেকে বের হতে পারছি না? কেন বলছি, যুগান্তরে প্রতিবেদন করছে 3 মাসে 14% বেড়েছে হত্যাকাণ্ড এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনের সংখ্যা। মোহাম্মদপুরের কিশোর গ্যাং তো নতুন করে বলার কিছু নাই। এই ধরনের অবনতি সাধারণত ঘটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি রাজনৈতিক কোনো একটা স্কোপ পেয়ে যায় আর কি। আমার মনে হয় বর্তমান সরকারের খুব সিরিয়াসলি দেখা দরকার। সরকার এখন এই গত 2 মাসে রাজনৈতিক যে ইস্যুগুলো, সংস্কারের ইস্যুগুলো, সংসদের ইস্যু, এগুলো নিয়ে অনেক বেশি নজর দিতে গিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা অতভাবে মনে দেখতে পাচ্ছে না। যেমন আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অতটা মনোযোগ দিতে পারছেন বলে মনে হয় না। উনি আইনের যে বিষয়, সংস্কারের যে বিষয়, সংবিধানের যে বিষয় এবং সংসদের যে বিষয়, এগুলোতে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকছেন। আমার মনে হয় সিরিয়াস থাকা দরকার, যেসব মন্ত্রী যে দায়িত্বে আছে সেই দায়িত্বের প্রতি আগে সবচেয়ে বেশি মনোযোগী হয়ে তারপরে অন্য কাজগুলো করা দরকার। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এমন একটা জিনিস যেটা দায়টা সরকারকে কিন্তু একদম সরকার শীর্ষ পর্যায় থেকে নিতে হয়। ফলে এটা যদি আমরা সতর্ক না থাকি তাহলে খুব বিপদ হতে পারে। যদিও সোশ্যাল মিডিয়ার অনেক কিছু কিন্তু সত্যি না। যেমন একটা সোশ্যাল মিডিয়ার ক্লিপে দেখলাম যে হাতুড়ি দিয়ে একজন ব্যবসায়ীকে মারা হচ্ছে, তারপর আরেকটা তো দেখলাম যে এক মহিলাকে মেরে ফেলছে, তারপর বাচ্চাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা। এগুলো অনেক কিছু রাষ্ট্রের হয়তো করা থাকে না, কিছু সামাজিক সমস্যা আছে। যেমন যদি দেশের দারিদ্র্য অভাব অনেক বেশি প্রকটভাবে বেড়ে যায়, এটার ইম্প্যাক্টটা কিন্তু পারিবারিক জীবনে পড়ে। আমরা তো কেমন যদি মানুষ হিসেবে অসহিষ্ণু হয়ে যাচ্ছি। তারপর সামাজিক বিভেদ, বিভাজন,
ঘর সংসার ভাঙা এগুলি অনেক বেশি দেখা যাচ্ছে। নৈতিক অবক্ষয়ের একটা প্রভাব পড়ছে। আমার মনে হয় সরকারের বিষয়টা অনেক গভীরভাবে দেখা দরকার। আসলে কেন সামাজিক ব্যবস্থাটা ভেঙে পড়ছে, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নাজুক হচ্ছে, এটা না করা হলে সরকার সামনের যে টাইমগুলো আছে শুধু রাজনীতি বড় সংকট হয়ে দেখা দেবে না, একই সাথে এই সামাজিক সংকটগুলো কিন্তু অনেক বড়ভাবে দেখা যাবে। আপনি আপনার আলোচনায় এর মাঝে এনেছেন, কিন্তু একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা জানি যে সরকারের 2 মাস পেরেছে, আপনার পত্রিকায় একটি প্রতিবেদন করেছে, বিএনপির কিছু উদ্যোগ প্রশংসিত, সমানতালে চলছে সমালোচনা। এই যে সরকারের 2 মাস প্রাপ্তি অপ্রাপ্তি সাফল্য ব্যর্থতার হিসাবটা কিভাবে মিলাবেন? প্রথম কথা হচ্ছে কি, আমি বিশ্বাস করি এই সরকারের শুরুর যে 2 মাস, এই 2 মাসে অনেক সাফল্য আছে। আবার হানিমুন টাইমটা খুব দ্রুত চলে গেছে, এটাও ঠিক। যে কেন দ্রুত গেল, এই দ্রুত যাওয়ার পেছনে একটা বড় বিতর্কের বিষয় হচ্ছে কি, যেটা আপনি আলোচনা করেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি, তারপরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা এই ধরনের অভিযোগগুলো আছে। এটার পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে সংস্কারের যে বিষয়টা, কারণ আমরা 2টা নির্বাচন একসাথে দেখছি, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের 2/3 রায় নিয়ে এই সরকার গঠন করে, কিন্তু গণভোটের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু এক ধরনের বিভ্রান্তি রয়েই গেছে। সরকার বলছে যে জুলাই সনদে যা যা কমিটমেন্ট বিএনপি করেছিল সবগুলো বাস্তবায়ন করা হবে, আবার অক্ষরে পালন করা হবে। আবার অপোজিশন থেকে বলা হচ্ছে যে গণভোটে প্রায় 68% বেশি মানুষ রায় দিয়েছে, সেই গণভোটটা কেন অকার্যকর করা হলো, অধ্যাদেশটা বাতিল হয়ে গেল। 5টা অধ্যাদেশ আরও আছে, বিচার বিভাগের স্বাধীনতা, তারপর মানবাধিকারের সাবজেক্ট, খুন গুম, এইসব ইস্যুগুলো, এগুলো বাতিল করার কারণে মানুষের মধ্যে এক ধরনের হতাশা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো কিছু ইস্যু খুঁজে পাচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার। এর মধ্যে ইতিবাচক যে দিকটা, ধরুন কৃষক কার্ড করা, তারপর ফ্যামিলি কার্ড দেওয়া, তারপরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যে মানে সাধারণ জীবনাচরণের যে পরিবর্তনটা এবং দেশের মানুষের প্রতি কমিটমেন্ট। এবং আরেকটা বিষয় আমি এটাকে প্রশংসাই করব, সেটা হচ্ছে জনগণের ভোগান্তিটিকে সামনে রেখে এই যে জ্বালানির তেলের দাম না বাড়ানোর বিষয়টা, এটা আমরা হয়তো সমালোচনা করছি কেন বাড়ানো হচ্ছে না, এমনকি IMF এর পক্ষ থেকেও চাপ আসছে জ্বালানি তেলের দাম না বাড়ানোর কারণে ভর্তুকি বাড়ছে। বলছেন কত বড় ঝুঁকি নিচ্ছে সরকার। ঝুঁকি নিচ্ছে, কিন্তু এই ঝুঁকিটা কেন নিচ্ছে, কার জন্য নিচ্ছে? জনগণের জন্য নিচ্ছে। এগুলো তো অবশ্যই প্রশংসার দিক। জি, একটু আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে মানব জমিনে মানে সবগুলো পত্রপত্রিকায় এসেছে যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি গতকাল বলেছেন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে। এই যে 2 মাস পরে এসে এই ধরনের মন্তব্যকে আসলেই মানে মন থেকে, মানে আসলে আন্তরিকতার সাথে, নাকি শুধু কালক্ষেপণের একটা কৌশল? মানে খতিয়ে দেখছেন, এই বিষয়টা সম্ভবত প্রথমবার বলেন নাই, উনি এর আগে 3বার বা 4বার মনে হয় এই ধরনের কথাগুলি আসছে বিভিন্ন পর্যায় থেকে, মুখপাত্র থেকে, তারপরে মন্ত্রী মিনিস্টার পর্যায়ের জায়গা থেকে। এটার একটা অর্থ আছে, অর্থ হচ্ছে সাদামাটাও খতিয়ে দেখে মানে হয়তো দেখছে। আরেকটা অর্থ হচ্ছে কি, আসলে এই বিষয়ে কোনো নিষ্পত্তির দিকে মনে হয় যাবে না। আমি যতদূর আভাস ইঙ্গিত পাই এবং ইনফরমেশন যতটুকু ভারতীয় পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি, তাতে শেখ হাসিনাকে কোনো দিন এই সরকারের কাছে ফেরত দিবে না যদি বিচারিক প্রক্রিয়া কন্টিনিউ করে। আর বিষয়টা যদি এমন হয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, তারপরে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ওনার জামিন হবে, ওনার যে শাস্তির যেটা আছে এটা রিভিউ করা হবে, এবং এই ধরনের পলিটিক্যাল পুনর্বাসনের যদি কোনো একটা কমিটমেন্ট ইত্যাদি অ্যারেঞ্জমেন্টের মধ্যে যায়, তাহলে হয়তো ফিরাই দিতে পারে। মনে রাখতে হবে, প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশের কিছু রাজনৈতিক অ্যাসেট আছে, সেই রাজনৈতিক অ্যাসেটের মধ্যে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে তাদের একটা প্রধান অ্যাসেট। সেই অ্যাসেটের কোনো ক্ষতি হবে এটা তো নিশ্চয় ভারত চাইবে না। তো ফলে এটাকে আমরা যত সরলভাবে দেখছি, অত সরলভাবে বিষয়টা নিষ্পত্তি হবে বলে মনে হয় না। এটা বড় ধরনের কোনো সমঝোতা যদি না হয়, তাহলে শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে দেখতে পাবেন না। কারণ শেখ হাসিনা নিশ্চয় চাইবেন না যেখানে ওনার উপর একটা মৃত্যুদণ্ড ঝুলে আছে, এই মৃত্যুদণ্ডের রশি গলায় নেওয়ার জন্য উনি এমনি ফিরে আসবেন, অথবা ভারত তাকে বাংলাদেশে ফিরিয়ে। কিন্তু এটা তো ঠিক যে ঢাকা দিল্লি সম্পর্কে এখন বড় একটা অস্বস্তির জায়গা তো শেখ হাসিনা। হ্যাঁ, অস্বস্তির জায়গা, কিন্তু ওই জায়গাটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অস্বস্তির জায়গা, ওটা কম্পার্টমেন্টাল, ওই জায়গায় থাকবে। এর বাইরে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাব, এইভাবেই কিন্তু বলা হচ্ছে আর কি। কারণ এখানে আমরা এমনি দুই দেশের অর্থনৈতিক যে স্বার্থগুলো, এগুলোতে কিন্তু আমরা এই নির্বাচিত
সরকার আসার পরে মনে হচ্ছে যে একটা সামনে অগ্রসর হচ্ছে। ভিসা উন্মুক্ত করছে, মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একদম একেবারেই এক ধরনের এরকম অবস্থা এখন নাই। বরফ এরই মধ্যে গলতে শুরু করেছে, আমরা আমাদের ওই সাংবাদিকতা ভাষায় যেভাবে বলেছি। একটু দৃষ্টি দিতে চাই, একটি পত্রিকা প্রতিবেদন করেছে যে চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন। আমরা জানি যে এই সিটি কর্পোরেশন বলি বা বেশ কিছু জেলা পরিষদে প্রশাসক বসানো নিয়ে বিরোধী শিবির থেকে বেশ মন্তব্য আছে যে এভাবে আসলে নিজেদের লোক বসানো ঠিক হচ্ছে না, বরং স্থানীয় সরকার, কারণ আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের পুরো সময়টা তো স্থানীয় সরকার মূলত অচল ছিল। বিশেষ করে আমরা যদি ঢাকার বলি ওয়ার্ড কাউন্সিলরগুলোতে কোনো কাউন্সিলর নেই, এক ধরনের মানুষের যে সেবা সেই জায়গাগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে। সেই জায়গায় স্থানীয় সরকার নির্বাচনটা আসলে কতটা জরুরি? আমি মনে করি যে এক কথায় স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুত দেওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই সংসদ নির্বাচনের আগে কিন্তু এই নির্বাচনটা দিতে চেয়েছিলেন। দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু এই শূন্যতার কথা আপনি বললেন, এখন বর্তমান সরকার এসে যেটি চিন্তা করে সেটা হচ্ছে কি আগে সরকারের প্রশাসনিক বিন্যাসগুলো শেষ করে তারপর স্থানীয় সরকার নির্বাচন দিতে চায়। কিন্তু সংকট হচ্ছে আপনি স্থানীয় সরকারগুলোতে যদি পলিটিক্যাল লিডারদেরকে বসান তাহলে এটা সমালোচনা হবেই। স্থানীয় সরকার মনোনীত ব্যক্তিদের বসানোর জন্য তো নয়, তার উপরে যদি মনোনীত ব্যক্তিরা পলিটিক্যাল লিডার হন তখন কিন্তু বিতর্কটা আরও অনেক বাড়ে। এর মধ্যে আরেকটা বিতর্কের নতুন সংযোজন করেছেন আমাদের চিফ হুইপ সাহেব। উনি বলেছেন আমেরিকান মডেলে বাংলাদেশের প্রশাসনে নিয়োগ এবং পদোন্নতি দেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে। এটা তো আরও ভয়ঙ্কর। সেটা যদি সরকার নীতি হিসাবে গ্রহণ করে, আমি মনে করি যে স্থানীয় সরকারগুলোতে যে মনোনয়নটা দিচ্ছে এটা ভুল দিচ্ছে না। কারণ আমেরিকান মডেল মানে কি? আমেরিকান মডেল হচ্ছে পলিটিক্যাল সরকার পরিবর্তন হবে এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক তো সেটা যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে এটা এখানে সমালোচনার কোনো কিছু নেই। সকল স্থানীয় সরকার, এমনকি ইউনিয়ন পরিষদেও দরকার হলে প্রশাসক বসানো যায় অথবা উপজেলা পরিষদে। এখন সেটা আসলে কি চিফ হুইপের ব্যক্তিগত চিন্তাভাবনা না সরকারের নীতিগত সিদ্ধান্ত, এটা আমরা জানি না। যদি নীতিগত সিদ্ধান্ত না হয়ে থাকে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া দরকার। কারণ স্থানীয় সরকার হচ্ছে কি নিয়োগ আপনার উন্নয়নের একদম তৃণমূলের একটা জায়গা। স্থানীয় সরকার কর্মকাণ্ড যদি বাড়ে তাহলে কিন্তু কর্মসংস্থান বাড়ে গ্রাম পর্যায়ে এবং একটা ব্যালেন্স উন্নয়ন হয়। এবং আমি যেটা বলছিলাম যে একেবারে মানুষের কিন্তু সেবার একটি বড় বিষয় আছে, যে ধরেন আমার জন্ম নিবন্ধন লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, সেই জায়গাটি তো একটি বড় কিন্তু বাধা আমরা গত 1.5-2 বা তার এখন অচল অবস্থা তৈরি হচ্ছে। জি, একটু শেষে একেবারে অনুষ্ঠানের শেষে একটু আলোচনা করতে চাই। আমরা জানি যে পবিত্র হজ ফ্লাইট শুরু হয়েছে, মানে এই আলোচনাটা এই জন্য করতে চাই যে আমরা জানি যে প্রতি বছরই এই হজে নানা ধরনের বিড়ম্বনা, নানা ধরনের অনিয়ম, অব্যবস্থাপনার বিষয়টি দেখি। এই জায়গাটি তো সরকারের এখানে দুটি সাবজেক্ট আছে। একটা হচ্ছে কি হজের ব্যবস্থাপনার ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে বেশ উন্নয়ন লক্ষ্য করি। দুই ক্ষেত্রে উন্নয়ন, একটা হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে বড় ধরনের কোনো ব্যত্যয় আমরা কিন্তু ওই সময় শুনি নাই। অন্যদিকে হজে যাওয়ার জন্য যে খরচটা, সেই খরচটা কিন্তু অনেক পরিমাণ কমিয়ে রাখা হয়েছিল। তার ধারাবাহিকতা কিন্তু আমরা বর্তমান সরকারের ক্ষেত্রে দেখি। এখন যিনি হজ মন্ত্রণালয় মানে হজের দায়িত্ব যে ধর্ম মন্ত্রণালয়ের, উনি কিন্তু আরও কমানোর জন্য উনি একটা দৃষ্টিভঙ্গি করেছেন যে না আমরা হজের খরচটা আরও কমাবো। আমরা হজের খরচ যদি ভারত, পাকিস্তান এগুলোর তুলনায় অনেক বেশি। আসলে এটা হয় হচ্ছে এই কারণেই আমরা এমন একটা মানে হজের হাজিদের যে ভাড়া, এই ভাড়া দিয়ে বিমানের ভর্তুকি কমাইতে চাই, বিমানের যে লোকসান এটা কমানোর দৃষ্টিভঙ্গি পোষণ করি। এটার কারণে কিন্তু সৌদিও লাভবান হচ্ছে। ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হজ যাত্রী যারা আছে তারা। আমার বিশ্বাস হচ্ছে এখন এই ধর্ম মন্ত্রণালয়ের যে নেতৃত্ব আছেন, সচিব, মন্ত্রী সবাই, তারা খুব আন্তরিক এবং তারা আশা করা যায় যে এই যে হজের খরচটাও কমাইতে পারবে এবং যে বিশৃঙ্খল পরিস্থিতিগুলো আমরা 3 বছর আগে দেখতাম এটা হয়তো এখন হবে না। জি, আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।